মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবার ভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নাই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। তখন যদি ইচ্ছা আমার সেনাবাহিনী প্রধান আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা ল্যাটারও যদি যেত, ওরা পিপিলিকের মতো পালিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসার গুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। এর 7 দিনের মাথায় আমাকে 30 রাইফেল ব্যাটালিয়ন খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয় এবং সেইখানে তদন্ত কার্য সম্পন্ন করতে বলা হয়। আমি যখন তদন্ত শুরু করি এবং তখন দেখতে পাই যে ভারতের বিএসএফের বর্ডার পোস্ট থেকে বাংলাদেশের সমস্ত বিওপিগুলোতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে, তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অস্ত্র ধরে। এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের বিডিআরের সৈনিকরা সেই ট্র্যাপে পড়েছিল এবং 26 এবং 27 তারিখে ভারতীয় উস্কানিতে তারা সমস্ত বিওপিগুলোতে বিদ্রোহ করে। তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কোনো বিদ্রোহ না, এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, এমনকি সরকার প্রধানও এটার সাথে জড়িত হওয়ার অনেক সিমটম আমরা দেখতে পাচ্ছিলাম। আমার এই অনুসন্ধান রিপোর্ট যখন আমি আমার সেক্টর হেডকোয়ার্টার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রেরণ করি, তার 7 দিনের মাথায় আমার পোস্টিং হয়ে যায়। আমাকে ঢাকায় পিলখানা সদর দপ্তরে তদন্ত কার্যক্রমের সমন্বয় কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাকে ঢাকায় অনতিবিলম্বে চলে আসতে বলা হয়। সে সময় বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছিল, তার ভিতরে জাতীয় তদন্তকারী সংস্থা হিসেবে একটি সমন্বিত টিম গঠিত ছিল, সেনাবাহিনীর একটি তদন্ত সংস্থা ছিল, এছাড়াও পুলিশ কর্তৃক ডিবির মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দ, ওনাদের দুজনের নেতৃত্বে একটি তদন্ত কার্যক্রম সংগঠিত হচ্ছিল। এর বাইরেও পিলখানা হেডকোয়ার্টারে রাইফেল সিকিউরিটি ইউনিট যেটাকে বলে, সেখানে পিলখানার আভ্যন্তরীণ একটি তদন্ত কার্যক্রম চলমান ছিল। তার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজ। এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে র্যাব কর্তৃক সবচেয়ে বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে র্যাবকে সেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। এই র্যাবের টিম যারা ছিল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স টিম যেটা ছিল, ওদের তরফ থেকে কিছু তথ্য আসে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। তখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বিদ্রোহ না, এটা রীতিমতো পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র 2007 সাল থেকে শুরু হয়েছে। এটা শুধু একদিনের ঘটনা নয়। 2007 সালে সর্বপ্রথম ব্যারিস্টার ফজলুল তাপসের কাছে বিডিআরের একদল সৈনিক যায় এবং সেখান থেকে এর ষড়যন্ত্র শুরু। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ সেলিম, লেদার লিটন, আওয়ামী লীগ নেতা তোরাব আলী, তারা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং এই কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে। শেখ ফজলুল তাপস 2007-08 সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘণ্টাখানেক মিটিং করতেন এবং এই পরিকল্পনার নেতৃত্ব দিতেন সাবেক বিডিআর সদস্য তোরাব আলী এবং তার ছেলে লেদার লিটন। দুজন রাজসাক্ষী ছিলেন, বিডিআর মসজিদের পেশ ইমাম, এছাড়াও বিডিআর একজন সৈনিক। পেশ ইমাম সাহেব উনি সুস্পষ্টভাবে ব্যারিস্টার তাপসের কথা উল্লেখ করেছিলেন এবং আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা উল্লেখ করেছিলেন যারা বিভিন্ন সময় বিডিআর মসজিদের ভিতরে মিটিং করতে উনি দেখেছেন, কিছু কিছু কথা তিনি ওভারহিয়ারও করেছেন। পেশ ইমাম সাহেবকে আবুল কাহার আকন্দ ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং পরবর্তীতে উনাই জীবিত আর ফিরে আসেন। আমার আব্বুকে এটা বলা হয় যে আপনার ভারপ্রাপ্ত থেকে আপনাকে পার্মানেন্ট পেশ ইমাম করা হবে, শুধু এই যে স্টেটমেন্টটা লিখিত যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে। আর আব্বু যে স্টেটমেন্টগুলোতে বলছে মিটিংয়ের কথা, দরবার হলে কাদেরকে চিনছে তাদের কথা, সেগুলো সবগুলো নিয়েই সমস্যা করা হয়েছে, যে চেঞ্জ করতে বলা হয়েছে। 11ই মার্চ আব্বু মারা যায়। আব্বুর পোস্টমর্টেম হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে।
পোস্টমর্টেম হয়, জানাজা হয়, কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্ট আজও আমরা পাইনি। আর বিডিআরের যে সৈনিক রাজসাক্ষী দিয়েছিল তার লাশ পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায়। ছবিতে এবং ভিডিওতে দেখা যায় যে মৃতদেহর পা মাটিতে লেগে আছে, যা কোনোভাবেই একটি ফাঁসির সাথে সঙ্গতপূর্ণ নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাক্ষীরা সরকারি হেফাজতে ছিলেন। সরকারি হেফাজতে থাকা অবস্থায় এ ধরনের একটি রহস্যময় হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হলো সেটিরও কোনো তদন্ত সে সময় করতে দেওয়া হয়নি, যাতে জাতির সামনে আসল সত্য কখনোই উন্মোচিত না হয়। যে 2008 সালের শেষের দিকে বাংলাদেশের সমস্ত ডিএডি এবং 2009 সালের প্রথম দিকে সমস্ত ডিএডি এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল এবং তারা শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানকের সাথে 22শে ফেব্রুয়ারি দেখা করেন। এর পূর্বে বিডিআরের একটি গ্রুপ আওয়ামী লীগের শেখ সেলিমের বাসায় দেখা করে, যার নেতৃত্ব দেন ডিএডি হাবিব। কীভাবে লাশ সরানো হবে সে ব্যাপারেও তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আর এই সমস্ত কিছু রিপোর্টে আমি সংশ্লিষ্ট করে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়, উনি খুব ক্ষুব্ধ হন এবং ফাইলটি উনি ছুঁড়ে ফেলে দেন। জেনারেল মইনুলকে বলেন, হোয়াট ওয়াজ দ্য অর্ডার? এই ঘটনার পর সভাপতি জেনারেল মইনুল খুব ক্ষুব্ধ হন। উনি আমাকে সরাসরি মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দের রিপোর্টকে ফলো করতে বলেন এবং আমাকে 5 দিন সময় দেন। আমি 5 দিন পরে সেই একই রিপোর্ট তাকে আমি প্রদান করি। উনি আমাকে দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, হোয়াই? আমি শুধু উত্তর দিই, স্যার, আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো। ওই পরিপ্রেক্ষিতে আমি ডিসাইড করি যে না, এই আর অবহেলা গ্রহণযোগ্য হবে না। তখন আমি নোট অফ ডিসেন্ট দেই এবং ডিসএগ্রি করি এবং তাদেরকে কোনো সুযোগ দেই নাই যে আলাদা কোনো পেজ আমি নোট অফ ডিসেন্টে ইনসার্ট করব, সেটা ছিঁড়ে ফেলে দিবে। আমি আমার সিগনেচারের উপরে এক সেন্টেন্সে লিখে দিই যে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয়। একজন সার্ভিং আর্মি অফিসার হিসেবে সরকারি নির্দেশে পিলখানা তদন্ত কার্যক্রম সমন্বয় করার সময় হঠাৎ একদিন আমি আবিষ্কার করি আমাকে আমারই বাহিনীর লোকজন গুম করেছে। তারা আমাকে নিয়ে যায় ডিজিএফআইতে এবং সেখানে আমাকে তাদের কাস্টডিতে এবং আয়নাঘরের বন্দী হিসেবে 361 দিন গুম করে রাখে। সেখানে আমি আরো বুঝতে পারি আমার মতো আরো অনেক সামরিক অফিসার সেই আয়নাঘরের বন্দী। কি অপরাধ ছিল আমাদের! পিলখানার এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ? সত্যকে উদ্ঘাটন করাই কি ছিল আমার অপরাধ? জাতির কাছে আমি আজকে এই একটি প্রশ্ন করে যেতে চাই। আমার বিয়ে ঠিক 10 দিনের মাথায় হঠাৎ তার ফোন বন্ধ, আমরা জানি না সে বেঁচে আছে কিনা। তখন আমার নামে একটি মিথ্যা মামলা সাজানো হয়। আমাকে বলা হয় আমি ব্যারিস্টার ফজলুল তাপসের উপর বোমা হামলা ষড়যন্ত্র করেছি। দৈনিক বাংলা ভবনে একটা এসিড কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে একটা গাড়ির গ্লাসের উপরে পড়ে এবং গ্লাসটা ভেঙে যায়। এটাই হচ্ছে মূল ঘটনা ছিল, যেটা তখন সমস্ত টিভির স্ক্রলে প্রথম নিউজ এটাই আসে। পরবর্তীতে একদিন পরে নিউজ টোটাল চেঞ্জ হয়ে যায় যে এখানে একটা বোমা হামলা হয়েছে। তারা আমার সদ্য বিবাহিত স্ত্রীর একটি ভিডিও দেখায়। সেখানে দেখা যায় যে আমার স্ত্রী আমার শাশুড়ি সহ কোন এক জায়গায় যাচ্ছেন এবং তখন এই ভিডিও দেখিয়ে তারা আমাকে একটি সাদা কাগজ দেয়। আমি এর মর্ম বুঝতে পারি। আমি সাদা কাগজে স্বাক্ষর দিয়ে দিই। 9 নভেম্বরে হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে 5 বছরের জেল। গত বছরই এই মামলার টোটাল ফাইনাল রিপোর্টটা দেয় যে ওইখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, অথচ আমাদের জীবন থেকে 5 বছর চলে যায় শুধুমাত্র এই ধরনের একটা কেসে নিয়ে। যারা যারা এই নৃশংসতম হত্যাকাণ্ডের সত্য বের করতে চেয়েছে, এই সত্যের পিছনে যারা কাজ করেছে, প্রত্যেকটা পরিবারকে নানাভাবে অপমান, নির্যাতন, জুলুম, জেল অথবা গুমের শিকার হতে হয়েছে। এই ঘটনাটা মানে আওয়ামী সরকারকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছিল। কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছিল যে বড় একটা অঘটন ঘটিয়েও তারা সেটাকে চাপা দিতে পারবে। মানে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। মানে ধীরে ধীরে যেটা হয়েছিল যে রাষ্ট্রের ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেছে, একদম প্রত্যেকটা ইনস্টিটিউট।
ইনস্টিটিউশন যদি কাজ না করে তাহলে কোনো গণতন্ত্র টিকতে পারে না, কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না, কোনো পজিটিভ কিছু দেখা যায় না, বিশেষ করে ইলেকশনগুলা। তো ইনস্টিটিউশনগুলা ধীরে ধীরে আওয়ামী গভর্নমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে, যাতে করে কোনো কিছু বাংলাদেশের ভবিষ্যৎ না থাকে। এবং আমার মনে হয় এতে উদ্দেশ্যটা ছিল অন্য রাষ্ট্রকে সাপোর্ট দেয়া, যাতে হচ্ছে সেই রাষ্ট্রটার একটা করদরাজ্য হয়ে আমরা টিকে থাকি। ৩৬ ঘন্টার সেই রাষ্ট্রীয় বিট্রিয়ালে জন্ম নেওয়া ফ্যাসিস্ট সরকারের অবসান হয় ৩৬শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো দেশবিরোধী শক্তির আগমন ঘটুক। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা।